প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন তিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারেক রহমান গ্রেপ্তার হয়ে চীন পুলিশের হাতে। এদিকে চীন সফরে তারেক রহমান আজ গ্রেপ্তার হয় চাইনিজ পুলিশের হাতে। চীনের মধ্যে ধ্বংসলীলা হয়, আওয়ামী লীগ কর্মীরা জেগে উঠে, দিমনি কেপ হয় তারেক রহমানের উপর বাংলাদেশ ধ্বংসলীলা। Prime Minister of Bangladesh Tariq Rahman arrived in Beijing on Wednesday at the invitation of Chinese Premier Li Qiang. Tariq Rahman দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে এখন চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 22 জুন তিনি যখন চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, তার আগে থেকেই এই সফর ঘিরে ভূ রাজনৈতিক নানা আলোচনা চলছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টিতে নয়াদিল্লিকে এড়িয়ে বেজিংকে বেছে নিয়েছেন তারেক রহমান। দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধি অর্জনে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। দোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে? প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা নাটকীয় মোড় আসতে চলেছে? এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে সেই আশঙ্কার প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত করল চীন। তারেক রহমান চীন সফরে গিয়ে অনেক বিস্ফোরকমূলক মন্তব্য করেন। এই মন্তব্যের জেরে আওয়ামী লীগ কর্মীরা একটা সুযোগ পায় চীনের মধ্যেই তারেক রহমানের উপর অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা, অবশেষে চীন সরকারও তারেক রহমানের বিরুদ্ধে যায়। আপনারা জানেন, গত এক সপ্তাহ যাবৎ তারেক রহমান বাংলাদেশে নাই, তিনি চীনে রয়েছেন। প্রথমে ছিলেন মালয়েশিয়া, এখন চীনের মধ্যে খারাপ অবস্থা হয় তারেক রহমানের, এবং এই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনার কপাল খুলে, কারণ চীন সরকার শেখ হাসিনার পক্ষ নিয়েছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে চীনের অবস্থা এবং তারেক রহমানের বর্তমান পরিস্থিতি সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে বেজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়েই মিং শর্মা। স্বর্ণা, আপনাকে স্বাগত স্টার ওয়ার্ল্ডে। জানতে চাই আপনার কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হবে আগামীকাল। আজকে দেশটির কর্মকর্তাদের সাথে কোন কোন বিষয়ে বৈঠক রয়েছে? আমি বুঝতে পারিনি, আপনি বলছেন যে গতকালের নাকি আজকের? আজকের বিষয়টি জানতে চাচ্ছি, আজকে কোন কোন কর্মকর্তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হবে? হ্যাঁ, আগের মতোই আজকের ওনার স্কেজও আসলে খুব টাইট। আমাদের হাতে যে তথ্যগুলো পাওয়া গেছে সেখান থেকে দেখা গেছে যে আজকে সারাদিন তিনি আসলে বেজিংয়ে বিভিন্ন সফর এবং আলোচনার মধ্যে থাকবেন। যেমন আজকে সকালে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগদান করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তারপর চেরি হ্যান্ডা গ্রুপ এবং চায়না ট্যাক্স সহ বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও পৃথক বৈঠকে বসবেন। এরপর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং, তারপর চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন xiaodong এবং চীনের এক্সপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ছেন হুয়াইয়ু ওনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর আজকে বিকেলে কোনো মহাভবনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি চ্যাং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তারপর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে চুক্তি বা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তারপর রাতের দিকে তিনি প্রধানমন্ত্রী লি চ্যাং এর আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় অংশগ্রহণ করবেন। এটা হলো মোটামুটি তার আজকের একটা স্কেজুল। জানতে চাই, আগামীকাল দুই দেশের শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আজকের বিষয়গুলো জানাচ্ছিলেন। আপনার প্রশ্ন কি আরেকটু ক্লিয়ারলি বলবেন? আজকের বৈঠক সম্পর্কে আপনি জানাচ্ছিলেন, আগামীকালকের বৈঠক সম্পর্কে জানতে চাই, সেই শীর্ষ বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে? আচ্ছা, আগামীকাল তো ওনার আসলে আমরা যে খবর পেয়েছি তিনি যেমন সম্ভবত চীনের যে কোনো বীর স্মৃতিসৌধ সেখানে চীনা বীরদের জন্য পুষ্প নিবেদন করবেন, পুষ্পমালা নিবেদন করবেন। আর বিকেলে সম্ভবত তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন।
চীন সফরে ডালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় দুপুর 2টার দিকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ে রওনা হন তিনি। আগামী কয়েকদিন ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া WEF এর 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়ামোসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলাইকো স্পাইজিস অংশ নেন। এতে 90টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মী সহ 1,500-এর বেশি প্রতিনিধি যোগ দেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দর্শক, প্রধানমন্ত্রী চীন সফরের খবরাখবর রাখছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। বেইজিং থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। বেইজিং এর যে গ্রেট হলে চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই উদ্দেশ্যে কিন্তু ডানিয়েল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বেইজিং এর উদ্দেশ্যে তিনি যে বুলেট ট্রেনে করে রওনা হয়েছেন, ঠিক চীনের সময় বিকেল 6টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। কাল থেকে শুরু হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল যেই আনুষ্ঠানিকতা। এই চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি, চীনের যে রাষ্ট্রীয় পরিষদের প্রধান প্রিমিয়ার তার সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকগুলিতে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসবে। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুদেশের সম্পর্ক আরও কিভাবে উন্নত করা যায়, বিনিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে চীনের প্রথম সফর, সুতরাং এখান থেকে চীনের সাথে যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক তা আরও অনেক বেশি জোরদার হবে বলে আশা করছেন চীনের যে স্থানীয় প্রবাসীরা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে সেই আশঙ্কার প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত করল চীন। চীন বলতে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস, এই গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা প্রকাশিত হয়েছে এবং লেখাটির শুরুতেই তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথা যদিও বলা হচ্ছে, তার পাশাপাশি কিছু অপ্রিয় প্রতিবন্ধকতার কথাও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। লেখাটি লিখেছেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক লিউ জংজি। শিরোনাম হচ্ছে তারেক রহমানের সফর বাংলাদেশ চীন সম্পর্ক জোরদার করবে। আমাদের একটু খেয়াল রাখার বিষয় কি কি বলা হচ্ছে এখানে। এই মন্তব্য প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে যে সফরটি নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আশা রয়েছে। সত্য কথা, সংবাদ মাধ্যমগুলো ধারণা করছে যে বড় বড় অবকাঠামো, শিল্প প্রকল্প সহ 15টিরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে, এমনটাই জানি আমরা। বলা হচ্ছে চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী এবং দুটি দেশ ব্যাপক কৌশলগত সহযোগী অংশীদার, এটাও সত্য কথা। এবং বিগত কয়েক দশকের যে বাংলাদেশ চীনের সম্পর্ক কিংবা অর্থনৈতিকভাবে বাংলাদেশের পাশে থাকা চীনের এসব কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। নানান ধরনের সহযোগিতার কথা তুলে ধরার পাশাপাশি এই জায়গাটিতে এসে যা বলা হচ্ছে না, আসল কথাগুলো এখানে বলা হচ্ছে যে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক। বাংলাদেশ চীনের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটি হলো ভূ রাজনৈতিক প্রতিযোগিতার হস্তক্ষেপ। কিছু পরাশক্তি, আমাদের লক্ষ্য করার বিষয় কি বলা হচ্ছে এখানে, কিছু পরাশক্তি বাংলাদেশকে তাদের নিজস্ব নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, এমনকি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। নিঃসন্দেহে এখানে যুক্তরাষ্ট্রের কথা বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে অসম চুক্তিতে স্বাক্ষর করতে
চাপ দেয় সেই পরাশক্তি, এবং বাংলাদেশ চীন সহযোগিতা প্রকল্পগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য ঋণ ফাঁদের মতো আখ্যান ব্যবহার করে। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতার সঙ্গে সম্পর্কিত। তৃতীয় চ্যালেঞ্জটি উপলব্ধির ভিন্নতা থেকে উদ্ভূত হয়। একদিকে দক্ষিণ এশিয়ায় চীন সম্পর্কে জনসাধারণের ধারণা সীমিত এবং বাংলাদেশের কিছু অভিজাত শ্রেণী পশ্চিমা উন্নয়ন মডেল দ্বারা গভীরভাবে প্রভাবিত। কিছু অভিজাত শ্রেণীর মানুষেরা পশ্চিমা উন্নয়নের মডেল দ্বারা প্রভাবিত। অন্যদিকে যদিও বাংলাদেশের কিছু উচ্চবিত্ত মহল চীনের মডেলের সুবিধা এবং সহযোগিতার সুফল স্বীকার করে, তারা আবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশকে উস্কে দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন। আর তো কিছু বাকি থাকছে না। এখানে যা যা ইঙ্গিত করা হলো, এই লেখাটার মধ্যে আরো অনেক কিছু আছে, আমি শুধু চুম্বক অংশটা বাংলা করে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের মনে রাখা দরকার, এই গ্লোবাল টাইমস হচ্ছে চীনের যে সরকারি দল কমিউনিস্ট পার্টি, ওখানে তো সবাইকেই কমিউনিস্ট পার্টি করতে হয়, সরকারি দল কমিউনিস্ট পার্টি। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মিন্টু, আমাদের কি জানাবার আছে সর্বশেষ সেখানের কি কেমন পরিস্থিতি? আপনি জানেন যে গত 2.5 দিনই বলা যায় যে তিনি ছিলেন চীনের বন্দরনগরীর যে ডালিয়ানাতে, এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে 3 দিনব্যাপী যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তিনি গতকালকেও যেমন ব্যস্ত সময় পার করেছেন, এবং আজকে সকালের দিকেও তিনি এই যে 13তম যে অধিবেশন, সেই অধিবেশনে উদ্বোধনী যে অধিবেশন, সেখানে তিনি যোগ দেন। এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ঘানা, কাজাকিস্তান সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং সেই সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক সহ 90টি দেশের প্রায় 1700 জন এই 3 দিনব্যাপী যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সেখানে তারা অংশ নিচ্ছেন। এবং সেই ফোরামে অংশগ্রহণ শেষে আপনি জানেন যে বাংলাদেশ সময় বেলা 12টার সময় এবং চীনের সময় বেলা 2টার দিকে তিনি হাই স্পিড ট্রেনে, যে বুলেট ট্রেন যে বলে, সেই বুলেট ট্রেনে তিনি সেই ডালিয়ানা থেকে চীনের যে রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেইজিংয়ে পৌঁছে যাবেন হাই স্পিড বুলেট ট্রেনে। এবং এরপরে আগামীকালকে মূলত তার এই যে চীনের যে কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক রয়েছে, এবং সেই সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক এবং কয়েকটি সমঝোতা স্মারকের কথা রয়েছে। এবং গতকালকেই আসলে চীনের যে প্রধানমন্ত্রী তিনি যে নৈশভোজের আয়োজন করেছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, সেই নৈশভোজে প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন। এবং এই প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু আছেন। এবং এবারের আসলে প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফরটাকে বাংলাদেশ এবং চীন উভয় দিক থেকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারণ এই সরকার গঠনের পর থেকেই কিন্তু চীনের আগ্রহ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে চীন সফরে আসেন, যার কারণে কিন্তু প্রথম সফর হিসাবে মালয়েশিয়া থেকেই তিনি এই চীনের উদ্দেশ্যে চলে এসেছেন। এবং প্রধানমন্ত্রী এখন পর্যন্ত চীন এবং মালয়েশিয়াতে যে ফোরামে অংশগ্রহণ করেছেন, যে বৈঠকগুলো করেছেন, সেটির আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যাতে বিনিয়োগের পরিবেশ রয়েছে, বাংলাদেশে যাতে বিদেশিরা বিনিয়োগ করে সেই বিষয়টিকে, এবং বাংলাদেশের যে কর্মসংস্থানের যে বিষয়টিকে, সেগুলোকে আসলে গুরুত্ব দিয়ে তিনি এই বৈঠকগুলো করছেন। আজকে তিনি কাজাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে আলাদাভাবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাঝে তিনি বৈঠক করেছেন। এবং এই বৈঠকের মাধ্যমে যেটা বলছে যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির, যেমন দোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর, দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে? প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা নাটকীয় মোড় আসতে চলেছে? একদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসেছে ব্রিক্সের হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের হেভিওয়েট পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এবং যিনি চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য। এই মুহূর্তে চীনা নেতৃত্বের মধ্যে টপ 3 জন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন হচ্ছেন এই ওয়াং ই। পলিট ব্যুরোর সদস্য বলতে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো
বলেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমন গুরুত্বপূর্ণ একজন মানুষ এই মুহূর্তে দিল্লি সফর করছেন। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ভুলে ভারত চীন সম্পর্ক কি তবে জোড়া লাগছে? ঠিক এই আবহে তৈরি হয়েছে আরেকটি বড় সমীকরণ। ভারতকে এক প্রকার এড়িয়ে ঠিক একই সময় চীন সফরে গেছেন বাংলাদেশের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা চীন সফর নিয়ে কথা হয় এবং চীন সফরে তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কার্যক্রম এগুলো দেখেছি। এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমানকে বিষয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি পাওয়া যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।